এই ভিডিওতে আমরা দেখে নেব বৌদ্ধদের গডেস অফ মাউন্টেন গম্বরঞ্জন, 16,600 ফিট উপরে অবস্থিত শিঙ্কুলা পাস আর হিমাচলের একটা উল্লেখযোগ্য নদী ভাগা নদী। তাহলে দেরি আর না করে আমরা তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে এই সমস্ত জায়গাগুলো ঘুরলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল কালুর ঝুলিতে। জাস্কার ভ্যালি ট্যুরের একদম শেষ প্রান্তে আমরা এখন এসে পৌঁছেছি। আর আমরা ঘুরতে ঘুরতে গতকালই পৌঁছে গিয়েছিলাম পুর্ণে। সেই পুর্ণে থেকে আমরা চলে গিয়েছিলাম ফুক্তাল মনেস্ট্রি। ফুক্তাল মনেস্ট্রি ঘুরে এসে আমরা পুর্ণের এই হোমস্টেতে এক রাত ছিলাম। এই হোমস্টের নাম হলো নরবু হোমস্টে বা নরবু গেস্ট হাউস। এখানে ব্রেকফাস্ট আর ডিনার মোটামুটি ইনক্লুড ছিল। খুব সুন্দর ব্যবহার, খাওয়া দাওয়ারও যথেষ্ট ভালো ছিল। রুমের মধ্যে যে থাকার ব্যবস্থা, মোটামুটি ডরমিটরি সিস্টেমে থাকার ব্যবস্থা, আমরা সবাই ছিলাম এখানে। এবং এখান থেকে আমরা আজকে চলে যাব গম্বরঞ্জন, কুরগিয়াক ভিলেজ। গম্বরঞ্জন দেখে আমরা সোজা চলে যাব জিস্পা। তার আগে যদিও হচ্ছে শিঙ্কুলা পাস, যেটা প্রায় 16,500 ফিট ওপরে, সেটাও আমরা দেখে নেব। তো সকালবেলা ওয়েদার মোটামুটি মেঘলা আকাশ এবং বৃষ্টি পড়ছে, তবুও আমাদের কিছু করার নেই। তবে আমরা একটা ভালো ডিসিশন গতকালই নিয়েছিলাম যে গতকালই আমরা ফুক্তাল মনেস্ট্রি কিন্তু ঘুরে এসেছি। কারণ আমাদের প্ল্যানটা ছিল আজকে সকালে ফুক্তাল মনেস্ট্রি দেখে আমরা এখান দিয়ে বিকেলে আমরা বের হতাম, গম্বরঞ্জনে নাইট স্টে করবো, সেখান থেকে পরের দিন আমরা চলে যাব মানালি। কিন্তু আমরা গতকালই যেহেতু ফুক্তাল মনেস্ট্রি বেশ ভালো আবহাওয়ার মধ্যে ঘুরে এসেছি, আর আজকে সকালে দেখুন এই যে দিদিভাই যে নামছেন, ওনারা আজকে সকালে যাবেন গম্বরঞ্জন ফুক্তাল মনেস্ট্রি দেখতে যাবেন। তো যা হোক, আকাশের ওয়েদার কিন্তু যথেষ্ট একটা ভালো না, কারণ বৃষ্টি হচ্ছে। বোঝাই যাচ্ছে স্ক্রিনের জলের ফোঁটা দেখে আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টি হচ্ছে। এবং পরিষ্কারও আকাশ নেই, নীল আকাশ নেই, পুরো আকাশটা আছে ঘোলা ওয়েদার। তা আমরাও একটুখানি আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে কিনা শিঙ্কুলা যে পাসটা আমরা ক্রস করব, সেই শিঙ্কুলা পাসে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু একটা পাস, এবং তাই আবহাওয়া খারাপ থাকলে আমরা যদি আটকে যাই তো সেখানে নানান রকম বিপদ হতে পারে। সেই আশঙ্কা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো তার আগে আমরা কুরগিয়াক ভিলেজ এবং গম্বরঞ্জন দেখব। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নিই। আছে ওটা হবে কিছুটা, আজকের ওয়েদারটা কিন্তু অতটাও নয়। কথা ও গল্প বলতে বলতে আমরা এখন চলে এসেছি কুরগিয়াক ভিলেজ। এটা হলো একটা চেকপোস্ট, দুটো স্টেট বা বলতে পারেন যে লাদাখ রিজিয়ন আর হিমাচল প্রদেশের এই বর্ডার এরিয়া। তাই এখানে চেকপোস্টে আমাদের গাড়ির পারমিট এবং যাবতীয় কাগজপত্র চেকপোস্টে চেক করার পর আমাদের গাড়ি এখন সোজা ছুটে চলেছে গম্বরঞ্জনের দিকে। তো গম্বরঞ্জন হলো একটা তিব্বতী মানুষজনদের কাছে বা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে এক বিশেষ পাহাড়, যাকে বলা হয় গডেস অফ মাউন্টেন। এবং সেই অদ্ভুত সেই পাহাড় এই যে সামনেই, কিন্তু যেহেতু আকাশ একদম মেঘলা ছিল, ওয়েদার যথেষ্ট পরিমাণে খারাপ ছিল, আমরা পাহাড়টা পরিষ্কারভাবে দেখতে পাইনি। তবে দূর থেকে এই পাহাড়টা যত দেখছি তত এই পাহাড়ের প্রেমে পড়ে যাচ্ছিলাম। আমাদের হিন্দু ধর্মে যেমন শিবলিঙ্গ আছে, ঠিক তেমনই এই পাহাড়টাই কিন্তু লাগছিল। আমরা এখন গম্বরঞ্জন পাহাড়ের কাছে চলে এসেছি। অত্যন্ত পবিত্র এই পাহাড়, যেটা হচ্ছে ঠিক আমার এই পিছনটাতে আছে। অদ্ভুত সুন্দর এই পাহাড়, মায়াবী এই পাহাড়, অত্যন্ত পবিত্র এই পাহাড়। গম্বরঞ্জনের কাছে এক রাত কাটাতে পারলে হয়তো খুব ভালো হতো, কারণ এখানে প্রচুর ক্যাম্প সাইট আছে, থাকারও ব্যবস্থা আছে। কিন্তু এই আবহাওয়া বা ওয়েদারে আমরা এখানে থাকার চেষ্টা করিনি। তাই আমরা এখান থেকে আরও বেরিয়ে মানালির দিকে চলে যেতে চাইছিলাম, যেটাতে মনে করছিলাম নিরাপদ। কারণ পাহাড়ের ওয়েদার আনপ্রেডিক্টেবল, তাই পাহাড় দর্শন হয়ে গেলে সেখানে বিপদ
আসতে পারে এটা যদি মনে করেন, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো যত আমরা গম্বরঞ্জন ছেড়ে দূরে যাচ্ছি, ততই পাহাড়টা কিন্তু আরও সুন্দর এবং মায়াবী লাগছিল। এইভাবে কথা গল্প করতে করতে আমরা আস্তে আস্তে এখন এবার চলে যাচ্ছি সিংকুলা পাসের দিকে, যেটা প্রায় 16,500 ফিট ওপরে এবং যথেষ্ট পরিমাণে একটা বিপদসংকুল একটা পাস বলা যেতে পারে, যেখানে আবহাওয়া সারা বছরই খারাপ থাকে। তাই সেই এলাকার মধ্য দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে যাবে। তা আমরা সবাই কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি সবাই ফিট থাকার চেষ্টা করছি, যে নির্বিঘ্নে বা ভালোভাবে যাতে এই পাসটাকে আমরা ক্রস করে যাই। তো যাওয়ার পথে দেখলাম রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে স্নো প্যাচেস এবং স্নো কভার পিক দেখা যাচ্ছে। তো সে এক অদ্ভুত অনুভূতি। আর বৃষ্টি হয়েই যাচ্ছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, 100 মিটার দূরে কী আছে সেটাও পরিষ্কার দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছিল। আর এই দেখুন কি সুন্দর সব পুরো জায়গাটাই কিন্তু একদম রোটাং পাশে গেলে যেমন আমাদের দেখতে পাই যে হোয়াইট প্যাচেস বা স্নো প্যাচেস আশেপাশে এলাকাটাকে পুরো ঢেকে রাখছে, ঠিক তেমনই এরকম স্নো বা বরফের বিভিন্ন রকম প্যাচেস পাহাড়ের গায়ে নেমে এসেছে, যেগুলো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাব একদম সিংকুলা পাসের কাছে। তো তাহলে দেখতে থাকুন, আমার সাথে থাকুন, কোথাও যাবেন না। জনাকে বললাম তুই সামনে যা, এই জায়গাটা সামনে না বসে তুললে হবে না। এটা করুন, বাদিকে করুন, করছে এবং এরকম আসতে থাকবে। হ্যাঁ, এখন অনেক এখন সিংকুলা পাস এখন অনেক দেরি, সিংকুলা পাস এখনো অনেক দেরি, কিন্তু তার আগেই স্নোতে এতটা ভরা, পাগল পাগল অবস্থা আমাদের সবার। গাড়ি চলতে চলতে হঠাৎ যে গাড়িটা আমাদের সামনে দিয়ে যাচ্ছিল সেই গাড়িটা দিলাম দাঁড়িয়ে পড়লো, তারপর দিন আমাদের গাড়িটাও তার পিছনে দাঁড়িয়ে পড়লাম। তো দূরে দেখছি একটা বড় একটা ট্রাক আসছে, রাস্তা একদমই খারাপ, এতটাই কাদা পাথরে ভরা ছিল যে ট্রাকটা আসতেই পারছিল না। তাই আমাদের দুটো গাড়ি পরস্পর, যে গাড়ি দুটো ছিল সেগুলো সাইড হয়ে গেল। আর স্নোফলও শুরু হয়ে গিয়েছে এবং জায়গায় জায়গায় এমন এমন অবস্থা যে গাড্ডা হয়ে গেছিলো, আমাদেরকে গাড়ি থেকে নেমে গাড়ির পিছনে কিছুটা হাঁটতে হয়েছিল, যাতে গাড়িটা সুন্দরভাবে ওই সমস্ত বিপদ সংকুল রাস্তা দিয়ে পেরিয়ে যেতে পারে। আবারও দেখুন আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়েছে, কারণ সামনে যে দুটো গাড়ি আছে তাদেরকে পাস দিতে হবে, কারণ রাস্তা এতটাই খারাপ যে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে তেমন কিন্তু পরিস্থিতি নেই। আবার আমাদের গাড়ির ড্রাইভার সাহেব, পাশের গাড়ির ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করছেন যে ওয়েদার কেমন আছে বা রাস্তাঘাটের কন্ডিশন কী আছে, আমাদের ভাষায় জিজ্ঞেস করছিলেন। তো উনি কিছুটা ইশারা করে বোঝাচ্ছিলেন যে সামনে একটুখানি সমস্যা আছে, তাই বি কেয়ারফুল, সাবধানে যাবেন। তো আমাদেরকে হয়তো আবারও নামতে হতে পারে, কারণ এতগুলো মানুষ নিয়ে এতটা লোড নিয়ে কিন্তু পাহাড়ের একদম 16,600 ফিট ওপরে ওঠাটাও কিন্তু একটা খুবই রিস্কি পর্যায়ে। আর এই দেখুন রাস্তার উপরে একদম কিন্তু বরফ চলে এসেছে, বরফ এতটা বরফ কিন্তু আমি অনেক দিন পরে দেখলাম, তাই বরফ দেখার এক্সাইটমেন্টটাও কিন্তু বিশাল ছিল। এই কথা গল্প করতে করতে দেখলাম যে কিছু দূরে কিছু মানুষজন বরফের মধ্যে নেমে কিন্তু বরফের মজা বা আনন্দ নিচ্ছে, তাই আমাদের মনটাও কিন্তু চাইছিল গাড়ি থেকে একটু নেমে বরফের উপর একটু গড়াগড়ি খাওয়া বা একটু করে লাফালাফি করা বা স্নোবল তৈরি করা, তো সেগুলো চাইছিল। তো আমাদের গাড়ির ড্রাইভার সাহেব বলেন হ্যাঁ অবশ্যই পাবেন, যে একটুখানি সামনে আরও এগিয়ে চলুন, সেখানেই কিন্তু আরও সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তো এইভাবে কথা গল্প আর প্রাকৃতিক শোভা দৃশ্য দেখতে দেখতে আমরা তো বকর বকর করেই যাচ্ছিলাম, যেতে একদম পুরো মাঠের মধ্যে যেন বরফ ঢেলে দিয়েছে, একদম সাদা বরফ। আর এই দেখুন মানুষজন কিন্তু বরফের মধ্যে শুয়ে বসে গড়াগড়ি খেয়ে ভিডিও করছে। আর এই দেখুন দুই পাশে বরফের দেয়ালের মধ্যে দিয়ে রাস্তাটা, আর অ্যাট লাস্ট আমরাও নেমে পড়েছি সেরকম জায়গায় এই সিংকুলা পাসকে দেখার জন্য, উপভোগ করার জন্য। তো আমার হাজবেন্ড তো ও তো এরকম দুই পাশে দুটো বরফের দেয়ালের মাঝখানের ভিডিও করার জন্য সবার আগে ফোন নিয়ে দৌড়েছে।
আর তার পিছন পিছন আমরাও যাচ্ছিলাম। তো অনেক ভিডিও, অনেক ছবি, অনেক রিলস বানালাম। তো ওই জায়গাটা এত সুন্দর লাগছিল যে ছেড়ে আসতে কিছুতেই মন চাইছিল না। তো আমাদের দলের সবাই মোটামুটি যার পছন্দ অনুযায়ী ভিডিও করছিল। কেউ বলছিল, কেউ বা বল নিয়ে খেলা করছিল, স্নো বল বানিয়ে খেলা করছিল, একে অন্যের দিকে বরফ ছুঁড়ে মারছিল। আর এই জায়গাগুলো দেখুন, পুরো একদম যেন সেই ডিজনি ল্যান্ডের মতো লাগছিল। কি সুন্দর সুন্দর দুই পাশে উঠেছে, একদম উঁচু খারাপ বরফ। আমাদের ড্রাইভার সাহেব বলেন টানেলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে আসছে বেশিক্ষণ সামনের দিকে, থাকাটাও কিন্তু রিস্ক। তাই আমাদের এখান থেকে কিন্তু যত তাড়াতাড়ি চলে যাওয়া দরকার। খুব সুন্দর অনুভূতি। আমরা এখানে আর বেশিক্ষণ করিনি, আমরা এখান থেকে এবারে গাড়িতে উঠে পড়বো এবং এখান থেকে বেরিয়ে চলে যাবো সোজা জিসপা। তো সত্যি সিঙ্কোলা পাস অসাধারণ, মানালি দিয়ে একদমই খুব কাছে। কেউ চাইলেই মানালিতে গিয়ে মানালি থেকে একদিনে একটা গাড়ি নিয়ে সিঙ্কোলা পাস ঘুরে আসতে পারে। তো যাই হোক, সিঙ্কোলা পাসের সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা এখন সোজা এবার চলে যাচ্ছি জিসপার দিকে, কারণ আজকে আমাদের রাত্রি বাস জিসপা। এবং জিসপা হলো হিমাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ ছোট্ট একটা রিভার বেড টাউন। রিভার বেডের উপর গড়ে উঠেছে জিসপা। তো সেই দিকে আমরা এখন যাচ্ছি। তো মেঘ, আর এই দেখুন সামনেই কিন্তু সাদা অংশটার পুরো মেঘ, আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলবে। যাই হোক, সেগুলো দেখতে দেখতে আর গল্প মজা করতে করতে তো এই পাহাড়ের সৌন্দর্য যেন শেষই হতে চাইছে না। আর আমাদের মনও কিন্তু আনন্দে ভরে যাচ্ছে যে কি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর আমার সাথে অবশ্যই আপনারাও দেখছেন, তাই আমি আশা করব আপনারাও এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসতে চাইবেন। আর আমরা কিভাবে এলাম তার কিন্তু পুরো ভিডিও আমি স্টেপ বাই স্টেপ কোথায় ছিলাম সবটাই কিন্তু আমার এর আগের ভিডিওগুলোতে আছে। তাই চাইলেই আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে কিন্তু আসতে পারেন। আমরা কোথাও কোনো কিছু বুক করিনি, সব জায়গাতেই কিন্তু হোটেল আমরা এসে নিজেরাই এসে বুক করেছি। এবং গাড়িটাই শুধুমাত্র বলা ছিল আমাদের 10 দিনের মতন যে ট্যুর, সেই ট্যুরে বলে দেওয়া ছিল। এটা হলো একটা সীমানা, যেটা হচ্ছে লে লাদাখ মানালি থেকে লে লাদাখ যাওয়ার রাস্তা। সেই রাস্তাটা আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা এখন মানালির দিকে যাচ্ছি, কারণ আমরা লাদাখ এখন হিমাচল প্রদেশ স্টেটের মধ্যে ঢুকে পড়েছি। এসেই আমরা সুন্দর একটা ব্রিজ আছে, দারচা ব্রিজ, দারচা ব্রিজ ক্রস করলাম। লংগেস্ট ব্রিজ অন মানালি লে হাইওয়ে, দারচা ব্রিজ ক্রস করে আমরা সোজা চলে যাব জিসপা। আমরা এখন জিসপাতে আছি। এখানে হোটেল পাওয়া যাচ্ছে না, ভীষণই কস্টলি, 5000 টাকা। এবং এই যে আমার পিছনে যে টেন্টগুলো, 5000 টাকা খাওয়া দাওয়া নিয়ে, আবার কোথাও বলছে 2500 টাকা, কিন্তু খাওয়া দাওয়া দেবে না, এগুলো তো সমস্যা। পেটে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা সবাই আগে ডিসিশন নিলাম টেন্টে ঢোকার আগেই আমরা সবাই একটুখানি লাঞ্চ সেরে নেব। তো লাঞ্চে আমরা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, এই মঙ্কের উল্টো দিকে অপোজিটে। আমরা এখন জিসপাতে আছি, যেটা হিমাচল প্রদেশের লাহুল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। পাশ দিয়ে বয়ে চলেছে ভাগা নদী, যেটা আসলে চন্দ্রভাগারই একটা ধারা। চন্দ্র এবং ভাগা দুটো নদী মিলে নাম হয়েছে চন্দ্রভাগা, যে নদীটা গিয়ে শেষ পর্যন্ত সিন্ধু নদীতে মিশবে। অসাধারণ এই প্রাকৃতিক শোভা সৌন্দর্য, যা ভাষায় কল্পনা করা যায় না। ভাগা নদীর পাড়ে ছবি ভিডিও সব করে আমরা এখন যাচ্ছি হোটেলে। হোটেল থেকে আমরা একটু মার্কেটের দিকে যাব। তো যে সবাই ফিরে যাচ্ছি, নদী ক্রস হবে।
জিসপা শহরটা গড়ে উঠেছে এই ভাগা নদীর পাড়ে একটা বিশাল ফ্ল্যাটল্যান্ডের উপরে। তো আমরা তো নদী উপত্যকা দেখলাম, এবার একটুখানি আশেপাশের শহরাঞ্চলটা ঘুরে দেখব পায়ে হেঁটে। তো আমরা আবার হাঁটতে হাঁটতে মূল রাস্তায় চলে এসেছি, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এই লেহ লাদাখ যাওয়ার এই রাস্তা। হাঁটতে হাঁটতে আমরা একটুখানি এক্সপ্লোর করব জিসপা টাউনটা কেমন। যদিও এখনও জিসপা খুব একটা ঘিঞ্জি পরিবেশ হয়ে ওঠেনি, যেমন আমরা এর আগে শহরটা দেখে এসেছি, অতটা হোটেল রেস্টুরেন্ট নেই। তো আমরা এখানে এসে একটুখানি একটা দোকানে কফি একটা কাপের দাম নিয়েছিল 70 টাকা, কিন্তু কফিটা টেস্টি ছিল আর ঠান্ডা পরিবেশের মধ্যে এই কফিটা খেতে বেশ ভালোও লাগছিল। তো নানান রকমের গল্প হাসি মজা করতে করতে সময়টা অনেকটাই বেরিয়ে গিয়েছে, এখন প্রায় সূর্যও ডুবে গিয়েছে। আমরা আবার ফের রাস্তা দিয়ে হেঁটে আমাদের যে টেন্ট, সেই টেন্টের দিকে হেঁটে যাচ্ছি। এবার চলুন আমরা কোথায় ছিলাম সেটা দেখিয়ে দিই। আমরা ছিলাম হিমালয়ান মঙ্ক ক্যাম্পে। এটা একটা ছোট ছোট অনেকগুলো টেন্ট নিয়ে একটা ক্যাম্প করা হয়েছে। এক একটা টেন্টের ভাড়া নিয়েছিল 5000 টাকা এবং ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড ছিল। আর সেই ক্যাম্পের যে প্রত্যেকটা টেন্ট, সেই টেন্টে মোটামুটি একটা ট্রিপল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। আর বিকেলবেলা আমরা সবাই এই টেন্টের বাইরে বসে একটুখানি মোমো স্যান্ডউইচ খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এইটা মোটামুটি টেন্টের ভিতরের এরকম ধরনের রুমের ডেকোরেশন বলুন বা সজ্জা বলুন, তবে হ্যাঁ অ্যাটাচ টয়লেট বাথরুম আছে। আর একটু ঠান্ডা লাগছিল, তো যাই হোক একটা রাত এখানে কাটিয়ে দেওয়া যেতেই পারে। আজ 18ই জুন 2025। আমরা এখন আছি জিসপাতে, যেটা হিমাচল প্রদেশের লাহুল ব্লকে অবস্থিত। তো আকাশে মেঘ, সারা রাত বৃষ্টি হয়েছে, কুলকুল করে নদী যেন টেন্টের কাছে চলে এসেছিল এমন একটা অনুভূতি হচ্ছিল। এই টেন্টটাতে আমরা ছিলাম, ঠান্ডা, মারাত্মক ঠান্ডা ছিল। আকাশে বাদল মেঘে ভরে আছে, একদম মৌসুমি বায়ু। একদম বাসটা মনসুন যেটা বলা হয় সেইটারই সৃষ্টি হয়েছে। রীতিমতো ভারতবর্ষ সর্বত্রই যা খবর পেলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সে কলকাতা কেন, সে দিল্লি কেন, সে এই নর্থের দিকে হিমাচল প্রদেশ তো অবশ্যই, এমনকি সাউথেও প্রচুর বৃষ্টি হয়েছে। এবার চলুন আমি দেখিয়ে দিই আমরা সকালের ব্রেকফাস্টে কি করলাম। মোটামুটি আমরা এখান থেকে তো সকালবেলা তড়িঘড়ি বেরিয়ে যাব মানালির দিকে, তাই সবাই কিন্তু খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম। আলুর পরোটা, স্যান্ডউইচ আর টক দই সহযোগে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা বেশ ভালো করে নিলাম। করে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি একদম মানালির উদ্দেশ্যে। মানালি যাওয়ার পথেই পড়বে কেলং, যেটা লাহুল ও স্পিতি জেলার সদর শহরও বটে। তো এর আগে আমার হাজবেন্ড এবং আমাদের এই বাকি দলের পুরো টিমটাই কিন্তু ওনারা রাতের বেলা হালকা বৃষ্টিও হয়েছে, লেহ লাদাখ ট্যুর করেছিলেন। তো সেই সময়ও ওনারা এই কেলং শহরেই ছিলেন, সেই সমস্ত গল্পগুলো করছিল। আর আমি তো বাইরের প্রাকৃতিক পরিবেশ আর শোভা দেখেই যাচ্ছি। নীল আকাশ, সাদা মেঘের আনাগোনা, অনেকটা ঠিক শরৎকালের আবহাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। আর মানালির দিকে যত আসছি ততই দেখতে পাচ্ছি ভূপ্রকৃতি এবং পরিবেশ কিন্তু একদম পুরোপুরি টোটালি পাল্টে গিয়েছে। এখানে অনেক বেশি সবুজের আনাগোনা, পাহাড়গুলো খুব সুন্দর, নীল আকাশও দেখা যাচ্ছে, আর নদীও পাশ দিয়ে নদীও বয়ে চলেছে, বড় বড় জনপদও দেখা যাচ্ছে। তো কথা গল্প করতে করতে চলে এলো সেই কেলং শহর। কেলং শহরটা বেশ যথেষ্ট বড় একটা শহরে পরিণত হয়েছে, যেটা এর আগে নাকি ছোট ছিল। যদিও আমার প্রথমবার এই কেলং শহরের উপর দিয়ে আমি যাচ্ছি,
আমার এখানে থাকার কোনো অভিজ্ঞতা নেই, তবে আমার হাজব্যান্ডের এবং আমাদের দলের বাকি সবারই প্রায় এখানে, ওনারা প্রায় আজ থেকে প্রায় 20 বছর আগে হয়তো এখানে এসেছিলেন। তাই বলছিলেন তখনও অল্প কতগুলো ঘরবাড়ি বা হোটেল বা হোমস্টে ছিল। এখন তো এখানে পুরোপুরি পাকাপাকিভাবেই একদম বড় বড় হোটেল রেস্টুরেন্ট সব গড়ে উঠেছে। যাই হোক, কেলং শহরকে আমরা টাটা করে এখন আমরা যাব শিশুর পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব। শিশুতেও একটা বিখ্যাত হয়েছে, শিশুর ওয়াটারফলস আছে। শিশুতেও থাকার অনেকগুলো জায়গা আছে, চাইলেই আপনারা শিশুর বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাস স্পোর্টস আছে, সেখানেও থাকতে পারেন। তো আমরা সেসবে না থেকে আমরা একদম সোজা চলে যাব একদম মানালি। তো যাওয়ার পথটা সত্যিই সুন্দর। আমরা মানালি দিকে যাচ্ছি, অনেকে হয়তো মানালি দিয়ে লে লাদাখ যায়, আর আমরা লাদাখ থেকে মানালি যাচ্ছি। আর এই যে কি সুন্দর সুন্দর ব্রিজ, কি সুন্দর সুন্দর পাহাড়, গাছ গাছালিতে ভরা উপত্যকা এবং সুন্দর সবুজ মাঠ ঘাট, চাষের জমি, হোটেল রেস্টুরেন্ট দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি। যত দেখছি ততই অবাক হচ্ছে। সুরজকুণ্ড থেকে আসছে ভাগা নদী, আর এইদিকে চন্দ্রতাল থেকে আসছে চন্দ্র নদী। এই দুটো নদী এই তান্ডির এই জায়গার কাছে মিলিত হয়ে চন্দ্রভাগা নাম নিয়ে সোজা বয়ে চলেছে। এটা হলো একটা নদীর সঙ্গমস্থল, যেটা চন্দ্রভাগা নদী। চন্দ্রভাগা নদীটা অ্যাকচুয়ালি চন্দ্র এবং ভাগা, যেটা পরবর্তীকালে চেনাব নদী নামে পরিচিত। এই দিক থেকে আসছে যে ধারাটা মিশছে সেটা হচ্ছে ভাগা নদী, যে ধারাতে আমরা ছিলাম জিসপার কাছে, যেটা যে সুরজকুণ্ড থেকে বেরিয়েছে। আর এই দিক থেকে যে ধারাটা আসছে সে ধারাটা হচ্ছে কিনা চন্দ্র নদী, যেটা যে চন্দ্রতাল থেকে বেরিয়েছে, যেটা এই মিটিং পয়েন্টে, যেখানে একটুখানি জুম করে আমি দেখাবো, এই যে মিট করছে, এই মিট করার পরে নাম নিচ্ছে চন্দ্রভাগা, যেটা হিমাচলের মধ্যে দিয়ে গিয়ে আবার সেই কাশ্মীরে চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর দিয়ে যে ব্রিজটা তৈরি হয়েছে, যাতে সোজা চলে যাচ্ছে একদম সিন্ধু নদীতে। অসাধারণ এই অভিজ্ঞতা। তো আমরা এখন আছি চন্দ্রভাগা নদীর মিলনস্থলের কাছে, যেটা এখানে দুটো নদী চন্দ্র এবং ভাগা নদী মিলিত হয়েছে, যার তাদের নাম হলো কিনা চন্দ্রভাগা, যেটাকে পরবর্তীকালে চেনাব নদী নামে পরিচিত। ট্রেন করে দিয়েছে। দূরের ওই যে ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কিনা শিশু ওয়াটারফলস। আর আমরা এখন আছি শিশু নামক জায়গাতে। ওই নিচে কিন্তু প্রচুর ক্যাম্প আছে, আমরা রাস্তা দিয়ে গাড়িটা ঘুরে গিয়েছে। আর এই যে রাস্তার দুপাশে যত গাছ দেখতে পাচ্ছি সব কিন্তু শিশু গাছ, তো যার জন্য এই জায়গাটার নাম হয়েছে শিশু। দুই পাশে শিশু গাছের টানেলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি কিন্তু একদম সোজা ছুটে চলেছে মানালির দিকে। আর এইখানকার শিশু গাছ আর আমাদের সমতলের শিশু গাছে, দুটো গাছের মধ্যে একটুখানি পার্থক্য আছে, তবুও এটা পাহাড়ি শিশু গাছ এবং এটা অনেকটাই বেশ বিস্তৃত এবং অনেক বড়সড় গাছ, যা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। ওই তোকে মানালি যেতে হতো, আর রোটাং বাস যেতে হয় না। এটা রোটাং বাস শীতকালে বন্ধ হয়ে যেত। এটা এই ঢুকছে, এই অটো ট্রেন ঢুকছে, দেখো। এক মিনিট ছবি টবি তুলে নি, ছবি তুলতে পারবে কি? নামতে দিচ্ছে না, এখানে পুলিশ রয়েছে। এখানে কোনো টুরিস্ট নামছে না। মনে এর কাছে দিয়ে দাও না, জনতার কাছে দাও না, জনতা ক্যামেরা তুলছে, তুলুনি। হ্যাঁ জনতা ইয়ে বানিয়েছে। আমরা এখন অটোর টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। ওটা এখন বাজে 10:15। এটা আমরা দেখেছিলাম যখন আমরা অটোর টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা তখন মানালি বেরোবো ওদিকে।
এখানে একটা কথা বলে রাখি, অন্যান্য সমস্ত টানেলের ন্যায় এই টানেলেও কিন্তু গাড়ির স্পিড একটা লিমিটেড, আর গাড়ি কোনো অবস্থাতে থামানো যাবে না এবং গাড়ি থেকে থামিয়ে আপনি কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি করতে পারবেন না। আপনি ভিডিও করতে চাইলে গাড়ির মধ্যে, চলমান গাড়ির মধ্যে থেকেই করতে হবে। তো আমরা যখন অটল টানেলে ঢুকছিলাম তখন দেখছিলাম একটা গাড়িকে মিলিটারিরা আটকে দিয়েছে এবং পরে বুঝলাম ওরা হয়তো নেমে কিছুটা ভিডিও করছিল। যাই হোক, ওদের সমস্ত ছবিগুলো ডিলিট করে দিল এবং ক্যামেরায় রিলটা নষ্ট করে দিল। তো এই কথা গল্প করতে করতে দেখুন আমরা অটল টানেল থেকে কিন্তু বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে সম্পূর্ণ একটা নতুন রকমের ভূপ্রকৃতি বা ল্যান্ডস্কেপ যেন দেখতে পাচ্ছিলাম। প্রচুর মানুষ এখানে গাড়ি করে এসছে, সামনে ছবি ভিডিও করছে অটল টানেলের সামনে। এই অটল টানেলটা আমাদের লকডাউনের সময় কিন্তু উদ্বোধন হয়েছিল। প্রচুর ট্যুরিস্ট এই মানালি থেকেই কিন্তু লেহ লাদাখ যাওয়ার জন্যই রওনা দিচ্ছে। তো আমরা দাঁড়াইনি, আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, আমরা কিন্তু সোজা তাই চলে যাচ্ছি মানালির দিকে। আর যাওয়ার পথে এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, মেঘ, ভ্যালি, গ্লেশিয়ার, গাছগাছালি, সত্যি মন এবং চোখ দুটো যেন জুড়িয়ে আসছিল। মানালির পৌঁছানোর সাথে সাথে কিন্তু ধরে নেওয়া যায় যে আমাদের জাস্কার ভ্যালির ট্যুর কিন্তু এখানেই শেষ। কারণ জাস্কার ভ্যালির ট্যুরটা কিন্তু শুরু হয়েছিল কাশ্মীরের শ্রীনগর দিয়ে, আর মানালিতেই কিন্তু এন্ড। কারণ আপনি দেশের যে কোনো প্রান্ত থেকেই আসুন, সে আপনি মানালিতে আসুন বা শ্রীনগর আসুন, দুটো জায়গা থেকেই কিন্তু আপনি এই জাস্কার ভ্যালি ট্রেকটা করতে পারেন বা জাস্কার ভ্যালির ট্যুরটা সম্পন্ন করতে পারেন। তো আমরা করেছিলাম কাশ্মীর থেকে মানালি, আপনারা চাইলেই উল্টো পথে অর্থাৎ মানালি থেকে কাশ্মীরের সোনমার্গে গিয়েও আপনারা শেষ করতে পারেন। যাই হোক, আমার এই ধারাবাহিক যে ভিডিওগুলো আমি দিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট বোনটাকে ভালোবেসে একটুখানি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্টসে লিখে পাঠান। কোনো যদি ভুল ত্রুটি করে থাকি বা কোনো যদি অসুবিধা কিছু থাকে তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানান, যাতে আমি নিজেকে সংশোধন করতে পারি এবং আরও যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি বা যে কোনো জায়গার যাবতীয় ডিটেলস যতটা দেওয়া সম্ভব আমার পক্ষে, কারণ সবটাই আমি আপনাদের দিয়ে দেব। কারণ যেহেতু আমি একজন হাউসওয়াইফ এবং খুব একটা বেশি মোবাইলে আপডেট নই, তবুও যতটা যা নিজে চোখে দেখি সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে কোথায় ছিলাম, কি খেলাম, কিভাবে ঘুরলাম, যাবতীয় তথ্য। আর এই ভিডিওগুলোকে এতদিন ধরে ভালোবাসা দেওয়ার জন্য আর দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে আরও জানিয়ে দিই যে আমার সামনের যে ভিডিও হবে সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে মানালি সাইট সিন বা মানালির কোথায় ছিলাম, কি খেলাম বা মানালি থেকে আপনারা কোথায় কোথায় যেতে পারেন, যাবতীয় তথ্য কিন্তু আমি সেই ভিডিওতে দিয়ে দেব। কারণ আমি এতদিন পর্যন্ত মানালি মানেই ভাবতাম যে হিড়িম্বা টেম্পেলই শুধু মানালি আর রোটাং পাশেই যাওয়া যায়, তবে মানালির এখন কিন্তু অনেক নতুন নতুন স্পট বেরিয়ে এসছে। তো এই যে আমাদের ড্রাইভার ভাই, খুব ভালো ভাই, ওনার সাথে আমরা এই পুরো ট্যুরটা করেছি। ওনার নিজস্ব গাড়ি এবং ওনার ছেলে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিরই সল্টলেক ক্যাম্পাসে পড়ছে। তো এই ভাইয়ের গাড়িতেই আমরা এই 8 দিন বা 10 দিনের ট্যুরটা সম্পূর্ণ করলাম। আর ব্যবহার খুব ভালো, আপনারা চাইলেই ওনার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের যোগাযোগের নাম্বার দিয়ে দেব। কারণ উনি কিন্তু এই জাস্কার কার্গিল এই বরাবর ট্যুরটাই কিন্তু করতে পারবেন, কারণ উনি লেহ লাদাখে যাওয়ার কিন্তু ওনার গাড়ির পারমিশন নেই, তাই এই অঞ্চলে এলে ওনার সাথে যোগাযোগ করতেই পারেন। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন আর দেখতে থাকুন
কালোরঝুলি।